প্রচন্ড গরমে নাজেহাল হয়ে ভারতীয় উপমহাদেশের যারা ধনী বা যারা উচ্চবিত্ত তারা এই যে সময়টা এপ্রিল মে জুন জুলাই এই যে সময়টা এই সময়টা তারা ইউরোপ ট্যুরের জন্য টিকিট কেটে রাখেন, যাতে এই প্রচন্ড হাঁসফাঁসে গরমে একটু ঠান্ডা স্বস্তি পাওয়া যায়। তো যারা এইবারে এরকম টিকিট কেটে ইউরোপ ট্যুরে বেরিয়েছেন তাদের সত্যি কপাল মন্দ। নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাথ ইউটিউব চ্যানেলে। এটা অত্যন্ত দুঃখের খবর যে গরমে 1000 জন মানুষ মারা গিয়েছেন, সম্ভবত সংখ্যাটা আরো বেশি, সম্ভবত 1300 জন মারা গিয়েছেন। তো এক্স্যাক্টলি তো ফিগার সেরকম ভাবে পাওয়া যায় না, যেটা মোটের উপরে ফিগার পাওয়া গিয়েছে 1000 অধিক মানুষ মৃত। এই যে গরম, এই যে প্রচন্ড গরম সারা ইউরোপ জুড়ে, এই গরম সর্বাধিক পড়েছে ফ্রান্সে এবং স্পেনে। ফ্রান্সে গত 24শে জুন তাপমাত্রা ছিল 44.3 ডিগ্রি সেলসিয়াস, যেখানে স্পেনের তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। শুধু ফ্রান্স বা স্পেন নয়, ফ্রান্স স্পেন ছাড়াও ইউরোপের প্রায় সমস্ত দেশ, সুইজারল্যান্ড, ডেনমার্ক, চেক রিপাবলিক, ইউরোপের প্রায় সব দেশ, জার্মানি, ইটালি, প্রায় সব দেশ কিন্তু এই হিট ওয়েভে আক্রান্ত হয়েছে। এই হিট ওয়েভটা কি আসলে, কেন পড়লো এত গরম? এই 44-45 ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা কেন গেল? এর কারণ হচ্ছে ওমেগা ব্লক। কি এই ওমেগা ব্লক? ওমেগা ব্লক হলো আফ্রিকার সাহারা মরুভূমি থেকে আসা গরম হাওয়া আটকে পড়েছে ইউরোপের মাথার উপরে, এবং বাইরের থেকে ঠান্ডা হাওয়াও এই গরম হাওয়া ঢুকতে দিচ্ছে না, একটা দেওয়ালের মতন সৃষ্টি করে রেখেছে, অদৃশ্য দেওয়াল। এই যে অদৃশ্য ব্লকেজ, এরই নাম হচ্ছে ওমেগা ব্লকেজ, ওমেগা ব্লক। তার জন্যই কিন্তু এত গরম। এখন মনে হতেই পারে 44-45 ডিগ্রি তাপমাত্রা কি এমন তাপমাত্রায় তো ভারতীয় উপমহাদেশে প্রায়ই পড়ে, আমরা তো অভ্যস্ত, প্রায় আমাদের উপায় নেই, আমরা অভ্যস্ত। তো ওদের অবস্থা এরকম কেন? ওদের অবস্থা এরকম এই জন্যেই, ওরা শীত প্রধান দেশের মানুষ, ওরা শীতে অভ্যস্ত, ওরা শীতে অভ্যস্ত, ওরা ঠান্ডায় অভ্যস্ত। ওরা যে ঠান্ডা ভোগ করতে পারে, আমাদের যদি ওই ঠান্ডার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আমরা জমে একদম বরফ হয়ে যাব। তো সুতরাং যার যেখানে অভ্যাস, তো ওরা এই 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারছে না, পারছে না। ওদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, এবং ওদের যে সমস্ত ঘর বাড়ি জিনিসপত্র সেগুলো এই তাপমাত্রাকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। যেমন ওদের রাস্তাঘাট, যেমন ওদের ট্রেনের যে পাত, ওদের চাকা, ওদের যে রাস্তায় যে সিগন্যাল দাঁড়িয়েছে সেই সিগন্যালের আশপাশের প্লাস্টিক দেখা যাচ্ছে সবই গলে যাচ্ছে, পায়ের জুতো অব্দি গলে যাচ্ছে। কারণ কারণ এই সমস্ত জিনিসগুলো ওই ঠান্ডা তাপমাত্রার সাথে অভ্যস্ত। সুতরাং এই যে বাড়তি উষ্ণতা, এই জিনিসগুলো মেনে নিতে পারছে না। যার যেখানে অভ্যাস, সেই অভ্যাসের বাইরে নিয়ে গিয়ে তাকে ছেড়ে দিলে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। সে জীব হোক, সে জড় হোক, সবাই তখন তার মতো করে রিয়াক্ট করা শুরু করে দেয়, যেটা এখন হচ্ছে ওখানে। এই ঠান্ডা থেকে এই গরমের থেকে বাঁচার জন্যে ওদের কোনো উপায়ও নেই। যেমন আমরা গরমের দেশের লোক, আমাদের ঘরে ফ্যান থাকবে, এটাই স্বাভাবিক। ফ্যান একটা দুটো তিনটে করে করে ফ্যান, কুলার ফ্যান রয়েছে, এসি রয়েছে। ওদের এই সমস্ত ব্যবস্থা নেই।
এবং আমাদের এখানে যে সমস্ত জায়গাগুলো শীতল জায়গা, এখন হয়তো দার্জিলিং এর হোটেলে ফ্যান আছে, কিন্তু আমি আজ থেকে 16 বছর আগে যখন প্রথম দার্জিলিং এ গিয়েছিলাম, তখন অদ্ভুত দৃশ্য দেখেছিলাম। হোটেলে কোনো ফ্যান নেই, ফ্যানের প্রয়োজনই নেই, তাই ফ্যান নেই। ওদেরও তাই, ওদের এই সমস্ত শীত দেবে এরকম যন্ত্রপাতি তো ওদের প্রয়োজনই ছিল না, তাই ওরা রাখেনি। ওদের বরং মানে ফায়ার প্লেস দরকার, কারণ ওদের প্রচুর ঠান্ডা পড়ে। আমাদের সব বাড়িতে ফায়ার প্লেস কোথায়, সেরকম ভাবে হিটার কোথায়, খুব কম ঠান্ডা পড়ে আমাদের। তো ওদের এই সমস্ত এসি ফ্যান এই সমস্ত তো সিস্টেম নেই, তো যার ফলে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তারপরে হয়েছে আরো পরিস্থিতি খারাপ। পরিস্থিতি খারাপ মানে কি, বিদ্যুৎ উৎপাদনও প্রায় বন্ধের দিকে চলে গিয়েছে, যার ফলে লাগাতার পাল্লা দিয়ে বেড়ে গেছে লোডশেডিং, সাংঘাতিক মাত্রায় লোডশেডিং। এত গরম, এসি ফ্যান নেই, লোডশেডিং, সাংঘাতিক অবস্থা। মানে লোকে গরমের হাত থেকে বাঁচার জন্য জলে ঝাঁপ দিচ্ছে, সেই জলে ঝাঁপ দিয়ে 40 জন মানুষ জলে ডুবে মারা গিয়েছে। কি অবস্থা ভাবতে পারা যাচ্ছে? অকল্পনীয় অবস্থা, অকল্পনীয়। সব বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ, এবং ফ্রান্সের জরুরি অবস্থা ঘোষণা হয়ে গিয়েছে। আইফেল টাওয়ার যে স্বাভাবিক যে সময় খোলা থাকে তার থেকে 8 ঘন্টা কম খোলা থাকছে। লুভর মিউজিয়াম প্রায় বন্ধের পথে। সাংঘাতিক অবস্থা ওদের। ওদের যে মানে আমরা ইউরোপিয়ানদের সম্পর্কে ভাবি এত হ্যাপি, এত লাকি, কিন্তু দেখুন লাখ আমলাকে পরিণত হতে সময় লাগে না। এই পৃথিবীতে সবই অনিত্য, যখন খুশি যা খুশি হয়ে যেতে পারে, যা খুশি হয়ে যেতে পারে, যেখানে খুশি যা খুশি হয়ে যেতে পারে। এটাই একমাত্র সত্য, এটাই একমাত্র সত্য, এবং এই সত্যের জন্য মনকে প্রস্তুত রাখতে হয়। এবং প্রকৃতির উপরে তো কারোর হাত নেই, মা প্রকৃতির উপরে কারোর হাত নেই। তবে এককভাবে কিছু করাও যায় না, এটা সমষ্টিগত পাপ। হ্যাঁ, সমষ্টিগত পাপ। আমরা সমষ্টিগতভাবে আমরা মানব জাতি এই মা প্রকৃতির উপরে যা অত্যাচার দিনের পর দিন ধরে করে গিয়েছি, মা প্রকৃতি সেটা একটু একটু করে ফেরত দিচ্ছে। দ্রুত আল্পস পর্বতের যে বরফ তা গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের জল বেড়ে যাচ্ছে, এত ভূমিকম্প হচ্ছে, এত ভূমিকম্প, এত এত মানে রেক্টার স্কেলের যার মাত্রা এত সাংঘাতিক। এগুলো কি? এগুলো অ্যালার্মিং, এগুলো একটা অ্যালার্মিং সাইন। আমরা বুঝতে পারছি না। মা প্রকৃতি আমাদেরকে বলছে শুধরে যাও, শুধরে যাও, শুধরে যাও। মহাপ্রলয় আসার আগে মা প্রকৃতি আমাদেরকে জাস্ট এরকম ভাবে কড়া মেরে দিচ্ছে যে এখনো সবটা শেষ হয়নি, এখনো শুধরে যাও। কিন্তু সমষ্টিগত পাপ, ব্যক্তিগতভাবে কেউ যদি চেতনার পথে হাঁটেও, শুধরাবার পথে হাঁটেও, সমষ্টিগত পাপ তো ভোগ করতেই হয়, কিচ্ছু করার নেই। আমরা সবাই বড্ড নিরুপায় এই খেলার সামনে। তো এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সবার সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।